अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। क्राइम अलर्ट, अन्याय विरुद्धे प्रतिबाद। এখন এইসবের কোনো দরকার নেই, তুমি এমনিতেই যথেষ্ট সুন্দরী। আর যখন এইসব মেকআপ করে নাও, গোটা দুনিয়ার নজর তোমার দিকে যায়। এই জন্য আজ থেকে এইসব লাগানো বন্ধ। আপনি এরকম কথা কেন বলছেন? তোমার কি মনে হয় তুমি যা করছো সেগুলো আমি জানতে পারি না? আমি কি করলাম? আমার ভুলটা কি? দেখো, আমায় ক্ষমা করে দাও। তুমি যেরম বলবে আমি সেরম করব। নিজেকে প্রমাণ করার জন্য আমায় যা করতে হবে আমি তাই করব। তোমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। এটা কি? এসব কি করছো তুমি? আমি তোমাকে খুব ভালোবাসি, আর আমাদের মাঝের ভালোবাসা যাতে কম না হয় সেই জন্য তোমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। ছাড়ো আমায়, ছাড়ো আমায়, আমার হাত চলে যাবে, আমার হাত চলে যাবে। যদি তোমার চরিত্রে কোনো দাগ না থাকে তাহলে এই আগুন তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায়, আমার হাত চলে যাবে। मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम। আজকের পর থেকে জীবনের প্রতিটা পদে আমি তোমার সাথে থাকব। আজ থেকে তোমার সম্মান, মান, মর্যাদার প্রতিটা দায়িত্ব আমার হাতে। আজ থেকে এই জীবনে আপনারই অধিকার, আর মৃত্যু পর্যন্ত থাকবে। আজকের পর থেকে যা কিছু আমার, তার উপর তোমার পূর্ণ অধিকার থাকবে। আজকের পর থেকে আপনার ইচ্ছে এবং অনুমতি ছাড়া আমি কিছু করব না। আজকের পর থেকে তোমাকে রক্ষা করা আমার কর্তব্য। আজকের পর থেকে আপনার আর আমার যে সম্পর্ক তার কারো সঙ্গে হবে না। তুই এখানে কেন? আমি বৌদির সাথে আলাপ করতে এসেছি। এখনো ঠিক করে আলাপই কোথায় হয়েছে আমাদের। তোর বৌদি এইখানেই থাকবে। কোথায় থাকিস নিজেকে ইন্ট্রোডিউস? তা বললে হয়? সারাদিন ধরে আমি এই সমস্ত ঘর সাজিয়েছি বিশেষ করে বৌদির জন্য। বৌদিরও তো সেটা জানা দরকার, তাই না? কে রয়েছে এই সমস্ত কিছুর পেছনে? ছাড়ো না। শোন তো, হায় বৌদি, তোমায় কি সুন্দর দেখতে গো। সত্যি বলছি, আমি এমন সুন্দরী জীবনে কোথাও দেখিনি। বলছি, তুমি আমার নাম তো জানো না? হ্যাঁ, আমি তোমার নাম জানি তো। তোমার নাম চন্দন। তুমি আমার একমাত্র আর প্রিয় দেওর। বোঝো, আমি এই নিয়ে চিন্তায় মরছিলাম যে তুমি আমাকে নিয়ে কিছু জানো কিনা। প্রতাপ দাদা আমার খুড়তুতো ভাই, কিন্তু উনি আমাকে নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসেন। এবার তোমাকেও আমায় এমন ভাবেই ভালোবাসতে হবে। আরে কিছু কথা কালকের জন্যও রাখ। ওহো, ধৈর্য ধরতে পারছে না একদম। তুই এখানে কি করছিস? চল বাইরে চল। আরে হ্যাঁ, আমি তো আসছিলাম। আমার এদেরকে ডিস্টার্ব করার কোনো ইচ্ছাও নেই। হ্যাঁ হ্যাঁ জানি আমি, চল। আচ্ছা বৌদি, আমি আসছি, কিন্তু তুমি ভুলো না আমি তোমাকে যেগুলো বললাম। হ্যাঁ, বদমাইশ।
এভাবে কি দেখছেন? দেখছি এখনো তোমার আমায় পছন্দ করতে সময় লাগবে। পছন্দ তো সেদিনই করে নিয়েছিলাম, যেদিন আপনি আমার হাতের পানসে চা খেয়েছিলেন। তোমার আমাকে পছন্দ তো? কাউকে পছন্দ অপছন্দ করার জন্য আমার সময় লাগে, আর আমি আপনার ব্যাপারে জানি বা কতটা। তোমাকে আমার পছন্দ। আচ্ছা, এর কারণ জানতে পারি? ব্যাপারটা কি, আমি কখনো কাউকে ভালোবাসিনি, কিন্তু যেদিন তোমার ফটো আমার ঘরে এলো তখন থেকে আমি প্রকৃত ভালোবাসার মানে বুঝেছি। আরে বাবা, তুমি এই চা কি করে খাচ্ছ? এতে তো চিনি নেই। কি? আমি চিনি দিতে ভুলে গেছি? আপনি পানসে চা খাচ্ছেন? আরে ওটাই তো, প্রথমবার নিজের হাতের চা খাওয়ালি, তাও আবার পানসে চা। এটা তোমার জন্য। তোমার ফার্স্ট নাইট গিফট। এ তো খুব সুন্দর, কিন্তু আপনার জন্য তো কিছু। কোনো ব্যাপার নয়, আমার জন্য তোমার লয়্যালটি যথেষ্ট আছে। না না, ঠিক আছে, চলে আয়। আরে আমার কথা তো শোন, সত্যি বলছি। ঠিক আছে, চল, বাই। আরে উঠে গেছো? কে ছিল? হ্যাঁ, কার সাথে হেসে হেসে কথা বলছিলে? আরে আমার কলেজের বন্ধু বিনীতা, বিয়েতে আসতে পারেনি তো, কনগ্রাচুলেট করতে ফোন করেছিল। তুমি জানো, ওর বিশ্বাসই হচ্ছে না আমার বিয়ে হয়ে গেছে। কেন? কলেজে সবাই মনে করতো আমার লাভ ম্যারেজ হবে, আর হলো অ্যারেঞ্জ ম্যারেজ। আর এই শুনে তোরা চমকে গেছে। আচ্ছা, তাহলে তুমি লাভ ম্যারেজ করতে চাইছিলে? তুমিও না, সকাল সকাল কি শুরু করলে? চলো, তোমার জন্য চা বানাই, এসো। চলো। এটা আরে কি হলো দাদা? তোর মাথা খারাপ হয়েছে? লাজ লজ্জা বেঁচে দিয়েছিস তুই? কি এমন করলাম আমি? এতটাও ছোট বাচ্চা তুই নয় যে আমার বলা কথার মানে তুই বুঝতে পারবি না। ঘরে একটা নতুন বউ এসেছে, আজ থেকে তোর এই খোলা গায়ে এক্সারসাইজ করা বন্ধ। আরে কি বলে যাচ্ছ এসব? খালি গায়ে কোথায় আছি? গেঞ্জি তো পরে আছি না? যতটা বলছি ততটাই কর। আর এই পুরো কাপড় পর, আজকে থেকে তোর এই বডি শডি দেখানো বন্ধ। পরছি। তুমি রেগে যাচ্ছ কেন? দাদার আবার কি হলো? এত চিন্তার কি আছে, আমি আছি তো। কাকা, সুজির হালবা আমি আজ পর্যন্ত বানাইনি, তুমি শিখিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। পুড়ে যাবে না তো? না। কি হচ্ছে এটা? বৌমাকে হালুয়া বানানো শেখাচ্ছি। আচ্ছা, ও হালুয়া বানাবে আর তুমি কি করবে? তুমি রাগ করছো কেন?
কাকাকে আমিই বলেছিলাম শেখাতে। আচ্ছা ছাড়ো এইসব, বাইরে এসো। ছি প্রতাপ, কি হয়েছে? তুই এত রাগ করছিস কেন? আরে না মা, রাগ কোথায় করছি? আমি তো ব্যাস এইটা বলছিলাম যে এতটাও কি তাড়া ছিল জ্যোতিকে কিচেনে পাঠানোর? দাদা বৌদিই চেয়েছিল তোমার জন্য কিছু খাবার বানাতে। আরে মা, তুমি জ্যোতিকে শিখিয়ে দিতে পারতে। প্রমোদ কাকাকে পাঠানোর কি দরকার ছিল? হ্যাঁ, কিন্তু প্রমোদ কাকা কোথায় পর? ও তো এই ঘরেরই সদস্য। আরে না মা, আমার কথার মানে সেটা নয়। আমি তো এটা বলছিলাম যে তুমি এত ভালো হালুয়া বানাও, আমার তো তোমার হাতের হালুয়াই পছন্দ। আর যদি তুমি জ্যোতিকে শেখাতে তাহলে তোমার হালুয়ার স্বাদ ওর হাতেও এসে যেত। দেখো, এইটুকু কথা আর তুই পুরো ঘর মাথায় তুলে ফেললি। আরে বউ, নিয়ে যায় কে ঘরে, আর মাথায় ভালো করে তেল মাখা। মনে হয় খুব হাঁপিয়ে গেছে। হ্যাঁ, এসো। বড় মা, তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? যখন থেকে দাদার বিয়ে হয়েছে দাদা কেমন যেন বদলে যাচ্ছে। চল, তুই তোর মাথা খাটাস না, চা। কাকা, সত্যি করে বলো, তোমার রাগ হলো কোন কথায়? বললাম তো। তো এই কথায় বেচারা প্রমোদ কাকাকে বকার দরকার ছিল? দেখো, তোমাকে আর ওর তরফদারি করতে হবে না। আর চেষ্টা করো ওর সঙ্গে কম কথা বলার। তোমার সঙ্গে কথা বলার জন্য আমি কি কম পড়ছি নাকি? মানে? মানে হলো এই, আমি আছি তো তোমার সাথে কথা বলার জন্য। এখন হাসছো কেন? তো এটাই প্রবলেম? কি প্রবলেম আছে? এই আমার কারোর সঙ্গে কথা বলা তোমার পছন্দ নয়? আরে না না, এমন কোনো কথা নেই। মানে তুমি একটু পজিটিভ টাইপের। সেরকম কিছু নয়। আচ্ছা, একটা কথা বলবো, আমি প্রথম থেকেই পজিটিভ টাইপের বড়ই চাইতাম। ওই যে বলে না, যে যতটা পজিটিভ তার মধ্যে ততটাই প্রেম থাকে। দেখো জ্যোতি, তুমি শুধু আমার, আর তোমাকে আমি পৃথিবীতে কারোর সাথে ভাগ করতে পারি না। তাতে যদি পজিটিভ হই, পজিটিভই সই। আমি তো এটা জানতামই তুমি আমাকে অনেকটা ভালোবাসো, কিন্তু এতটা ভালোবাসবে এই অনুভবটাই আমার জন্য যথেষ্ট। হ্যালো, হ্যাঁ আমি তোমাকেই ফোন করতাম। হ্যাঁ ঠিক। আরে মা, তোর সেই বন্ধু রুচি, ওর ফোন এসেছিল, তোর বিয়ের ব্যাপারে বলছিল। মা নমস্কার। আপনি তো শুধু মেয়ের কথাই ভাবতে থাকেন, কখনো আমার সাথেও কথা বলুন। আরে জামাই বাবা, আমি তো তোমাদের দুজনের কথাই ভাবি। আরে না না, সেরকম কোনো ব্যাপার নেই, আমি তো মজা করছিলাম। চলুন তাহলে রাখছি, পরে কথা বলবো। ঠিক আছে বাবা। হ্যাঁ। তো সন্দেহ করছিলে? সেরকম কোনো ব্যাপার নেই, আসলে মায়ের সঙ্গে দিন কথা হয়নি তো, তাই আর। সন্দেহবাদী, এত সন্দেহ করলে তো কদিন পর মরেই যাব। আচ্ছা শোনো, কালকে আমি বসকে লাঞ্চে ইনভাইট করেছি। আমার কাছে খুব খুশি উনি, আর যদি ওনাকে আমি খুশি করতে পারি তাহলে আমার প্রমোশন হয়ে যাবে। আরে বাহ, তুমি চিন্তা করো না, আমি খেয়াল রাখবো। খুব ভালো, চলো। কাকিমা, খাবার খুবই ভালো ছিল। এসব তো আমার বৌমা বানিয়েছে। আরে বাহ, দারুণ ব্যাপার। প্রতাপ, তুমি তো খুবই ভাগ্যবান ভাই। আমি তো মনে করি বউ যদি ভালো খাবার বানায় তাহলে তার 7 খুন মাপ। আচ্ছা জ্যোতি ম্যাডাম, একাডেমিক কোয়ালিফিকেশন কত দূর আপনার? এমএ ইন ইংলিশ অনার্স। ইংলিশ অনার্স? দারুণ কথা। প্রতাপ, তুমি এত শিক্ষিত বউকে ঘরে রেখে দিয়েছো। ভাই, ওনার আসল জায়গা তো আমাদের অফিসে। যাই হোক, আমার সেক্রেটারির জায়গা তো খালিই আছে। কি বলেন কাকিমা? স্যার, আমাদের বাড়ির মেয়েরা বাইরে কাজ করতে যায় না। আরে কোন জগতে বাস করছে ভাই?
আজকের সময় তো এটাই যে মেয়েরা বাইরে কাজ করে আর ছেলেদেরকে ঘর সামলাতে হয়। হতে পারে স্যার, কিন্তু আমাদের এখানে সেটা হয় না। লাঞ্চে ডাকার জন্য ধন্যবাদ, খাবার সত্যিই ভালো ছিল। আচ্ছা জ্যোতি ম্যাডাম, আপনি যদি কাজ করতে চান তাহলে প্রতাপকে অবশ্যই বলবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার, কিন্তু ও বললো না আমাদের বাড়ির মেয়েরা বাইরে কাজ করে না। ঠিক আছে ম্যাডাম, সত্যি বলতে আপনাকে অসম্ভব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। চলো প্রতাপ। পরের বার আমার বাড়িতে লাঞ্চে এসো, জ্যোতিকে অবশ্যই এনো। কেন? জ্যোতিকে কেন আনবো? আরে ভাই, ওর হাতের খাবার খেলাম, আমার তরফ থেকেও তো কিছু করা উচিত। তোকে একবার বলে দিয়েছি না যে আমার বাড়ির মেয়েরা বাইরে চাকরি করে না, তবুও তুই জ্যোতিকে নিজের সেক্রেটারি বানাতে চাস। আমি জানি না যে তুই নিজের সেক্রেটারির সাথে কি কি করিস। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি কি ছোট মানসিকতার লোক গো? অন্যের বউয়ের ওপর খারাপ নজর দিবি তুই, আর ছোট মানসিকতার মানুষ আমি। হ্যাঁ, তোকে আমার বাড়িতে লাঞ্চে ডাকলাম আমি, আর ওখানে বসে কি করছিস? আমার বউয়ের শরীর দেখছি। তোকে তো যদি জানতাম এত ছোট মানসিকতার মানুষ তুমি, আমি তোমাকে চাকরিতেই রাখতাম না। তুই আমাকে চাকরি থেকে কি বার করবি? আমি নিজে তোর চাকরিতে লাথি মারি। চল বেরো এখান থেকে। তোমার ডাক্তার দেখানোর প্রয়োজন আছে প্রতাপ। এইভাবে তুমি নিজের সাথে জ্যোতির জীবনটাও বরবাদ করবে। কি হলো? আমাকে বলছে চিকিৎসার দরকার। চিকিৎসার দরকার? কি বলছো? তোমাকে ও ছোঁয়ার চেষ্টা কি করে করলো? এটা তুমি কি বলে যাচ্ছ? কি দেখছো? তোমার তো সাজগোজ করার কি দরকার ছিল? কিন্তু তুমি তো বলেছিলে সুন্দর করে সাজতে। হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু আমি এখন বলছি যে আজকের পরে তোমার আর এত সাজগোজের কোনো দরকার নেই, বুঝেছো? কিন্তু সাজগোজ করাতে সমস্যাটা কি? প্রবলেম আছে। তুমি এই পুরুষ মানুষদের জানো না, এরা ছোট ছোট জিনিস নিয়ে প্রশংসা করে আর ফের প্রশংসার বাহানায় দূরত্ব কমায়। তুমি একটু বেশিই ভাবছো। দেখো, এরকম কোনো ব্যাপার নয়। দেখো জ্যোতি, তুমি খুব সাদাসিধে, তুমি কিছু জানো না। সত্যি বলতে আপনাকে অসম্ভব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। জানো তো তুমি এরকম তো কিছু নয়, তোমারও নিজের প্রশংসা করাতে ভালো লাগে। আমাকে সন্দেহ করছো? যদি সন্দেহ করছি না, কিন্তু আমি ভয় পাই কেউ আমার থেকে তোমাকে ছিনিয়ে না নেয়। কেউ আমাদের আলাদা করতে পারবে না, কেউ দূরে সরাতে পারবে না। আমি শুধু তোমারই, তোমাকে আমার দিব্যি। এরপর আর কখনো সন্দেহ করো না। আরে এটা চন্দনের, সকাল সকাল এটাই খায় তো। আর তুমি ফল খাও না তো খাচ্ছ কেন? আরে রাখো, খেতে চাইলে আর একটা কেটে দিচ্ছি। তুমি চন্দনের সবকিছু জানো, ওর কি ভালো লাগে কি ভালো লাগে না, কিন্তু আমার কি চাই সেটা জানো না। দেখো এরমটা নয়, তোমার টিফিন কাকা বানাচ্ছে। আমি খাবো না কাকার হাতে বানানো খাবার, আমি আমার বউয়ের হাতের খাবার খাবো। কিন্তু না,
আমার বউ তো গোটা ঘরের জল খাবার বানাতে ব্যস্ত, তাই না? আমি বানিয়ে দিচ্ছি। আরে ফলগুলো কি করে পড়ে গেল? আরে মা, হয়েছে কি, জ্যোতির হাত থেকে পড়ে গেছে। আরে কোনো ব্যাপার না বৌদি, আমি তুলে দিচ্ছি। কোনো যদি সমস্যা না থাকে তাহলে নিজের কাজটা নিজে কর। আর তুই ছোট বাচ্চা নেই যে নিজের কাজ নিজে পারে না। আরে না দাদা, যদি কোনো সমস্যা হয় আমি করে নেব। এ আর কি এমন বড় কথা? বড় ব্যাপার যদি না হয় তাহলে নিজের কাজটা নিজে করার চেষ্টা কর, কারোর ভরসায় থাকিস না। ঠিক আছে বড় মা, আমিও আসছি। জল খাবার তো খেয়ে যা। ম্যাডাম, আপনার পার্সেল। ঠিক আছে, আপনি যান। এই দাঁড়া, কি করছিলি রে তুই? কি স্যার? ডেলিভারি বয় না তুই? তো ডেলিভারি কর না। আমার বউকে দেখছিলিস কেন তুই? আপনার কথা ভুল হচ্ছে। ভুল বুঝেছি না আমি? নিজের কাজে মন দে, অন্যের বউয়ের ওপর নয়। যদি আজকের পরে কোনোদিন এই এরিয়ায় দেখতে পাই না, ট্রনে মেরে দেবো। চল ফট। এখন এইসবের কোনো দরকার নেই, তুমি এমনিতেই যথেষ্ট সুন্দরী। আর যখন এইসব মেকআপ করে নাও, গোটা দুনিয়ার নজর তোমার দিকে যায়। এই জন্য আজ থেকে এইসব লাগানো বন্ধ। বৌদি, একবার শোনো, আমার তোমার সাহায্যের প্রয়োজন। কি হেল্প চাই? আরে এদিকে তো এসো, তাহলে তো বলবো। কি বলো? আসলে কি হয়েছে বৌদি, আমার আজ হার্ড ডে রুটিন। আমাকে হেভি পুশ আপ মারতে হবে, আর আমার সব ওয়েটগুলো ছাদে রয়ে গেছে। তো তুমি কি আমার পিঠে একটুখানি বসবে? কি পাগল হলে? তুমি ফেলে দেবে। আরে আমি আমার বন্ধুদের নিয়ে পুশ আপস মারি, তুমি বসে দেখো, হয়ে যাবে। না, যদি তুমি ফেলে দাও। আরে ফেলবো না, সত্যি বলছি। প্লিজ বৌদি, বসো না। ঠিক আছে, তোমায় বিশ্বাস করে বসছি। কি হলো দাদা, মারলে কেন? আমারই ঘরে থেকে আমার বউয়ের দিকে নজর দিতে তো লজ্জা করলো না? নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসা দিয়েছি তোকে, তার বদলে তুই এই ফল দিলি। দাদা আমি তো শুধু... এ কি বলছো তুমি? এতে চন্দনের কোনো ভুল নেই। আচ্ছা, এতে চন্দনের একা দোষ নেই তো, দোষ তো তোমারও আছে। তুমি একে মাথায় তুলেছো, তাই আজ এই অবস্থা। তোমার লজ্জা করছে না আমাদের সম্পর্ক নিয়ে এরম বলতে? আমার লজ্জা পাওয়া উচিত। হ্যাঁ, অনেক হয়েছে দাদা, আমি তোমাকে সম্মান করি, তাও তুমি মারার পরেও আমি চুপ করেছিলাম। কিন্তু যদি তুমি বৌদির গায়ে হাত তোলো না, তাহলে আমি ভুলে যাব যে আমি বয়সে তোমার থেকে ছোট। কি হয়েছে?
নে তোর জিনিস, বেরো এখান থেকে। প্রতাপ, এ কি করছো তুমি? চন্দন তোমার ছোট ভাই, তুমি ওকে এই ঘর থেকে কিভাবে তাড়াতে পারো? কেন বের করতে পারি না মা? কাকা ওকে গ্রাম থেকে এখানে পাঠিয়েছিল পড়াশোনা করার জন্য, আর ও কি করলো? এ যেটা করেছে তার পরিবর্তে আমি কিছুই করছি না। দেখো, তোমার খুব বড় ভুল হচ্ছে। চন্দন এমন কিছু করতেই পারে না। মা, আমি নিজের চোখে যেটা দেখেছি সেটাকে কি করে ভুল ভাববো? এই ব্যাপারে আমি কোনো তর্ক শুনবো না। ওকে বলো চুপচাপ নিজের জিনিসপত্র বাঁধুক আর বেরিয়ে যাক এখান থেকে, আর কোনোদিন যেন এই মুখ আমাকে আর না দেখায়। আমি এই ঘরে থাকি বা না থাকি তাতে কিচ্ছু আসে যায় না, কিন্তু তোমাকে বৌদির সাথে সারা জীবন থাকতে হবে। তাই একটা কথাই বলবো, তুমি বৌদির থেকে অবশ্যই ক্ষমা চেয়ে নিও। আর আমি বিশ্বাস করি বৌদি তোমাকে ক্ষমা করে দেবে। স্বামী স্ত্রীর সম্পর্ক বিশ্বাসের সুতোয় বাঁধা থাকে। একটা বিবাহিত জীবনে ভালোবাসার সাথে সাথে একে অপরকে ভরসা করাটাও খুবই প্রয়োজন হয়ে পড়ে, কারণ দাম্পত্য জীবনের ভিত হলো বিশ্বাস ও ভরসা। আর যদি সম্পর্কে ভরসা না থাকে তাহলে সম্পর্কে ধীরে ধীরে ফাটল ধরতে শুরু করে। আমরা এটা প্রায়ই শুনে থাকি, সন্দেহ এমন একটা রোগ যেটা একবার শুরু হলে সম্পর্ক শেষ হয়ে গেলেও এই সন্দেহ কখনো শেষ হয় না। এমনই সন্দেহের বীজ প্রতাপের মনে ধীরে ধীরে বাড়ছিল। আগামী দিনে এটা কি রূপ নিতে চলেছে হয়তো তার আন্দাজ জ্যোতিরও ছিল না। বৌমা, তুমি ভেতরে যাও। দেখো প্রতাপ, এই সন্দেহ সেই বিষের মতো যা বড় বড় গাছকেও শুকিয়ে দিতে পারে। আমি অনেক জীবনকে এই সন্দেহের জন্য বরবাদ হতে দেখেছি। আমি নিজের ছেলের জীবন বরবাদ হতে দেখতে পারবো না। একজন স্ত্রীর জীবনে সবচেয়ে বড় সমস্যা তখনই হয় যখন তার স্বামী তাকে সন্দেহ করে। দেরি হয়ে যায়নি বাবা, বউয়ের কাছে ক্ষমা চেয়ে নে। আমি ক্ষমা চাইব ওর থেকে? কিসের জন্যে? ওকে প্রচন্ড পরিমাণে ভালোবাসবার জন্যে, নাকি চোখ বন্ধ করে ভরসা করবার জন্যে? মা, আমি জ্যোতিকে খুব ভালোবাসি, ওকে সন্দেহ করি না, কিন্তু যেটা নিজের চোখে দেখেছি, আমি অনুভব করেছি, সেটাকে কি করে ভুলে যাব? কিন্তু বাবা, ব্যাস মা, এই ব্যাপারে না আমি কোনো কথা বলতে চাই আর না কিছু শুনতে চাই। হ্যালো জ্যোতি, তুই কাঁদছিস? না, আমি কোথায় কাঁদছি? দেখ সোনা, নিজের মায়ের থেকে কিছু লুকোনোর কোনো দরকার নেই। আচ্ছা শোন, প্রতাপ কিছু বলেছে তোকে? না। ও হ্যাঁ মা, আমি বলছি। আরে জামাই বাবা, কেমন আছো তুমি? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে মা। আসলে জ্যোতি আপনাকে খুব মিস করছিল, তো ভাবলাম আপনার সঙ্গে দেখা করিয়ে আনি। আচ্ছা, কবে আসছো তোমরা? কালকেই আসছি মা। হ্যাঁ, চলে এসো। জিনিসপত্র গুছিয়ে নাও। জামাই বাবা, জ্যোতিমা, সব ঠিক আছে তো? কি করে ঠিক থাকবে মা? যদি দিনভর আপনার সঙ্গে ফোনে কথা বলতে থাকে তাহলে ওর মন তো ওখানে লাগবেই না। জ্যোতি, তোমাদের দুজনের ঝগড়া হয়েছে? একদম চুপচাপ আছে,
ঠাকুরপোর কথা মনে করে চোখে জল ফেলছে। কিন্তু বাবা হয়েছেটা কি? সেটা তো আপনার জানা উচিত যে মানুষ করতে গিয়ে আপনার কি ত্রুটি হয়েছে। জামাই বাবা, মনে হয় জ্যোতির বোকামিতে তুমি অসন্তুষ্ট। এক কাজ করি, তুমি আরাম করে বসো, আমি জল নিয়ে আসি। না না মা, আমি চললাম, জ্যোতি এখানেই থাকবে। আর জ্যোতি ততদিন এখানে থাকবে যতদিন ওর মন আপনার সঙ্গে কথা বলে ভরে না যায়। কারণ ও যদি ওখানেই থাকে তাহলে আপনার সাথে কথা বলবে, আর এর ছেলে মানুষই বাড়তে থাকবে। আমি চলি। জামাই বাবা, শোনো শোনো, যেও না। কি হয়েছে বাবা? প্লিজ বৌদি বসো না। বাবা তোর ক্ষমা চেয়ে নেওয়া উচিত। কোন কথার ক্ষমা চাইবো মা? ওর তো এটারই অনুভূতি নেই যে ও আমার আর চন্দনের সম্পর্ক নিয়ে সন্দেহ করছে। আর চন্দন আমার ছোট ভাইয়ের মতো। বাবা বিয়ের পরে এরকম একটু হয়, যেখানে ভালোবাসা বেশি থাকে সেখানে একটু আধটু এরকম হতে থাকে। ওটাই তো বাবা, জামাই বাবা তোকে এত ভালোবাসে, তাই তো তোকে আর কারোর সাথে দেখতেই পারে না। ইচ্ছে খুশির কথা আর কি হতে পারে? হ্যাঁ মা, প্রথমে আমারও মনে হতো ও যা করছে ভালোবেসে করছে, কিন্তু ও খুব সন্দেহপ্রবণ বাবা। আমি ফেরত যাব না ফেরত ওখানে। দেখ বাবা, মেয়েরা পরের সম্পত্তি, আরে বিয়ের পরে স্বামীর ঘরে নিজের ঘর। এত ছোট ছোট কথায় নিজের মন খারাপ করিস না। আমি জানি তুই তোর ভালোবাসা দিয়ে নিশ্চয়ই ওর মন জয় করে নিবি। চিন্তা করিস না, বিরক্ত হোস না। আরে তোর বন্ধু বিনীতার ফোন তোল। আমার মুড নেই কথা বলার। আরে অন্যের সঙ্গে কথা বললে তবেই না মন হালকা হবে। ঠিক আছে, আমি কথা বলছি। হ্যালো, তুমি আমাকে সন্দেহ করছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি কি ছোট মানসিকতার লোক গো? অনেক হয়েছে দাদা, আমি তোমাকে সম্মান করি, তাও তুমি মারার পরেও আমি চুপ করেছিলাম। দেরি হয়ে যায়নি বাবা, ক্ষমা চেয়ে নে। সবাই আমাকেই ভুল বলছে, সন্দেহবাতিক বলছে। হ্যাঁ আমি সন্দেহবাতিক। সন্দেহবাতিক না, সন্দেহবাতিক নয়। আমি যা দেখেছি আমি সেটাই ভাবছি। আমি জ্যোতির নজরের চন্দনের জন্য কষ্ট দেখেছি যখন ও বেরিয়ে যাচ্ছিল। ওর তো নিজের স্বামীর সাথ দেওয়া উচিত ছিল, আর ও প্রত্যেকবারই আমাকেই ভুল বলে। আর এই সময় আমি ওকে ওর মায়ের ঘরে ছেড়ে এলাম। এখন ওর মনে যা আসবে ও তাই করবে, আর আমি জানতেও পারবো না। না, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ওর ফোন এখনো ব্যস্ত আসছে। ও তো নিজের মায়ের ঘরে আছে, তাহলে কার সঙ্গে কথা বলছে? ওর কোনো পুরনো প্রেমিক? তুমি জানো ওর বিশ্বাসই হচ্ছে না আমার বিয়ে হয়ে গেছে। কেন? কলেজে সবাই মনে করতো আমার লাভ ম্যারেজ হবে, আর হলো অ্যারেঞ্জ ম্যারেজ। হ্যাঁ এখানেই আছে। তুমি ঠিক আছো? হ্যাঁ জ্যোতি, বিনীতা কথা বলবে। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। আমি পরে করছি। এখনো তুমি বলবে যে আমি সন্দেহবাতিক? আমি এখনই এখান থেকে গেছি, বেশি সময়ও হয়নি, আর তুমি ফের ফোনে কথা বলা শুরু করেছো। না না জামাই বাবা, ওর বন্ধুর ফোন ছিল। ছেড়ে দিন মা, আপনি
আজকে জ্যোতির যে অবস্থা তার জন্যে আপনারাই দায়ী। এটা তো আমার ভুল যে আমি ওকে এখানে নিয়ে এসেছি। ও এখানে আর থাকবে না। চলো জ্যোতি। আরে বাবা, তুমি এসব কি উল্টো পাল্টা বলছো? আপনি তো ছেড়েই দিন। চলো এখান থেকে। আরে জামাই বাবা শোনো না, কথাটা তো শুনে যাও। জামাই বাবা ছাড়ো আমায়, ছাড়ো আমায়। তুমি আমার ব্যাপারে ভুল ভাবছো। তুমি যেরকম ভাবছো আমি ওরম নই, আমার কথা বিশ্বাস করো। তুমি জানো ছোটবেলায় যখন আমি ভুল করতাম কোনো আর ধরা পড়তাম তখন আমি কাঁদতে থাকতাম। আমার মনে হতো যে আমি কাঁদলে সবাই আমার ভুল ক্ষমা করে দেবে, আমার কথায় বিশ্বাস করবে। আর সেইটাই হতো, সবাই আমার কথায় বিশ্বাস করে নিত। তখন থেকে আমি এটা জানি, যখন কেউ কাঁদে নিজের কোনো না কোনো অন্যায় লুকোতে থাকে। এসব তোমার চিন্তার ভুল, বড় ভুল ধারণা নিয়ে বেঁচে আছো। তুমি যা ভাবছো আমি এরকম কিছুই করিনি। যদি তুমি কোনো অন্যায় না করে থাকো তাহলে প্রমাণ করো, তাহলে প্রমাণ করো যে তুমি সত্যি বলছো আর আমি ভুল। তুমি যা বলবে আমি তাই করব। নিজেকে প্রমাণ করার জন্য আমার যা করতে হবে আমি তাই করব। তোমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। এটা কি? এসব কি করছো তুমি? আমি তোমাকে খুব ভালোবাসি আর আমাদের মাঝের ভালোবাসা যাতে কম না হয় সেই জন্য তোমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। ছাড়ো আমায়, ছাড়ো আমায়, আমার হাত চলে যাবে, আমার হাত চলে যাবে। যদি তোমার চরিত্রে কোনো দাগ না থাকে তাহলে এই আগুন তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায়, আমার হাত চলে যাবে। জ্যোতির চরিত্র এবং স্বভাব নিয়ে প্রশ্ন উঠলে তার উত্তর দিতেও রাজি ছিল, কিন্তু প্রতাপ যা যা করছিল তা কি ঠিক ছিল? প্রতাপের মনের মধ্যে সন্দেহ এমন ভাবে বাসা করেছিল যে এখনো জ্যোতির সঙ্গে সবকিছু করতে পারে, যার অনুমান প্রথম থেকেই পরিবারের লোকেরা করতে পেরেছিল। কিন্তু বেশিরভাগ এরকম ঘটনায় বিরোধিতা করবার পরিবর্তে লোকজন সম্পর্ককে বাঁচাবার জন্য কোনো কথা বলতে চায় না। আর ঠিক সেই কারণে জ্যোতির মতো এরকম কত মেয়েদের সাথে তাদের স্বামীরা বিকৃত মানসিকতার কারণে নানা রকমের অত্যাচার করে থাকে। এখন প্রশ্ন হলো, জ্যোতির সঙ্গে যে অগ্নি পরীক্ষার নামে অত্যাচার করা হচ্ছিল সেটা কি আদৌ থামবে, নাকি এরপরে আগামী দিনে এটা আরো ভয়ানক রূপ নিতে চলেছে? আসুন দেখা যাক। এটা কি করে হলো? এটা কি আপনাকে কেউ করে দিয়েছে? না না, আমি রান্নাঘরে কাজ করছিলাম তখন পুড়ে গেল। আমি এখন আপনাকে একটা ইনজেকশন দিচ্ছি, আপনার খানিকটা আরাম হবে। লাগিয়ে দিয়েছেন ইঞ্জেকশন? চলুন এবার বেরোন এখান থেকে। জ্যোতিকে নিয়ে আমার সন্দেহ একদম ঠিক, ও চরিত্রহীন। না, তুমি একটু বেশি ভাবছো। নিজের বউয়ের ব্যাপারে এটা কিভাবে ভাবতে পারবে? আচ্ছা, কেন ভাবতে পারবো না? যদি ওর চরিত্রে দাগ না হতো তাহলে কি ওই কর্পূরের হাত পড়াতে পারতো? পারতো না। কিন্তু কি হলো? ও জ্বলে গেল। কেন? তোর হিম্মত কি করে হলো এই ঘরে ফিরে আসার? আমাকে বড় মা ডেকেছে। তুমি তোমার নোংরা মানসিকতার জন্য বৌদির সাথে যা করেছো না, তার জবাব চাইতে এসছি আমি। এটা বউ হয় আমার, আমি যা খুশি তাই করতে পারি। তুই হোস কে রে বলবার জন্যে? আর এটা আমার বৌদি, আমি থাকতে তার সাথে এমন কোনো কাজ হতে দেব না। চন্দন, এখান থেকে যাও। বৌদি, তুমি এই সম্পর্কের জন্য আর কি কি সহ্য করবে? আমি এরকম হতে দেব না আর তোমার সঙ্গে। চন্দন, এখান থেকে যাও। তুমি না গেলে আমাদের সম্পর্ক কখনো ঠিক হবে না। আমার
আমার রিকোয়েস্ট, এখান থেকে যাও প্লিজ, এখান থেকে যাও। এখন আমি চলে যাচ্ছি, কারণ বৌদি আমায় যেতে বলেছে। আর আজকের পরে যদি বৌদির গায়ে একটা আঁচড়ও লাগে, তাহলে তোমার জন্য আমার থেকে খারাপ আর কেউ হবে না। এখনো সময় আছে প্রতাপ, এই ঘরকে ভাঙার হাত থেকে বাঁচা। জ্যোতি, আমি জানতাম না যে আমার এই সন্দেহ আমাদের সম্পর্ককে এই মোড়ে নিয়ে এসে দাঁড় করাবে। আমি জানি না যে আমি তোমার কাছে কি করে ক্ষমা চাইব, কিন্তু হ্যাঁ, আমাকে চন্দন বলেছিল যদি আমি তোমার কাছে ক্ষমা চাই তাহলে তুমি আমাকে ক্ষমা করে দেবে। অর্থাৎ আর নয়, আমি ঠিক করে নিয়েছি আমাকে কি করতে হবে, আর তুমি এই সিদ্ধান্তে আমাকে সহযোগিতা করবে। আমি তোমার সব সিদ্ধান্তে সহমত। আমাকে কথা দাও, আমাকে আর কখনো সন্দেহ করবে না। বিন্দুমাত্র করব না। আর হ্যাঁ, ফটাফট তৈরি হয়ে নাও, আমাদের যেতে হবে। কোথায়? চন্দনকে আনতে? আরে চন্দনকে ফেরত নিয়ে আসার কি আছে, ওকে তো ব্যাস একটা ফোন করব, ও নিজের জিনিসপত্র নিয়ে চলে আসবে। প্রথমে তোমার মায়ের কাছে যেতে হবে। ওই দিন এত অপমানিত করেছি ওনাকে আমি। আর আমি এটা কি করে ভুলে গেলাম? কি হলো? এটা কি? এ তোমার ব্যথার জন্য ওষুধ নিয়ে এসেছিলাম। কিন্তু আমি তো ওষুধ খেয়েছি। তাহলে এটাও খেয়ে নাও, তোমার ক্ষত তাড়াতাড়ি সেরে যাবে। আরে এইটুকুনিতে কি হবে, আর একটু খেয়ে নাও। এই ওষুধ তো খুব তেতো, ভেতরটা জ্বলছে। অতটা তো নিশ্চয়ই জ্বলছে না যতটা আমি জ্বলছি। তুমি কি বলতে চাইছো? আমি দেখেছিলাম তোমার নজরে চন্দনের জন্য যেটা ছিল। ও বাড়িতে তো এত রাগ নিয়ে এসেছিল যে নিজের বড় ভাইয়ের গায়ে হাত তুলে দেবে, কিন্তু হ্যাঁ, তোমার একবার বারণ করাতেও ফেরত চলে গেল। তুমি এখনো সন্দেহ করছো? আমি সন্দেহ করছি না, আমি পুরো বিশ্বাস করি যে তুমি চরিত্রহীন। স্বামীর উপস্থিতি সত্ত্বেও তোমার মনে দেওরের জন্য ফিলিংস আছে। তুমি কি হলো, ব্যথা হচ্ছে? আমি তোমাকে আগে তো মারতে চাইনি, কিন্তু আমি তোমার এই রূপ সহ্য করতে পারছি না। তখন আমি ভাবলাম যে আমি নিজে মরে যাই, কিন্তু তখন আমি ভাবলাম যে তুমি চন্দনের সাথে থেকে যাবে। আর আমি তো তোমাকে আগেই বলেছি আমি তোমাকে পৃথিবীতে কারোর সাথে ভাগ করতে পারবো না। তাহলে এবার আমার পালা।
কি কি হয়েছে বাবা? জ্যোতি, কি হয়েছে তোর? জ্যোতি, 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 কি হলো? জামাই বাবা কোথায়? আরে বাবা, তোমার কি হলো? আরে কি হলো বলো, কি হলো? সঠিক সময়ে হাসপাতালে পৌঁছানোর কারণে জ্যোতি আর প্রতাপের জীবন বিপদমুক্ত হতে পেরেছে। আর এই সংবাদটা নিকটবর্তী থানাতেও জানানো হয়েছে। এখন প্রশ্ন হলো এটা যে জ্যোতির সঙ্গে যা কিছু ঘটল সেটা কি এই পর্যন্ত পৌঁছানোর আগে কোনোভাবে আটকানো যেত? যদি সঠিক সময়ে মালতীর সঠিক পদক্ষেপ নিতে পারত, প্রতাপের বিরুদ্ধে কথা বলতে পারত, ওর একটা প্রপার কাউন্সিলিং করানো হতো, তাহলে হয়তো প্রতাপের এই মানসিক অবস্থার চিকিৎসা করানো যেত। বেশিরভাগ সময়ে আমরা দেখি আমাদের সমাজে যখন মা বাবা তাদের মেয়েদের জন্য সঠিক পাত্রের খোঁজ করে, তাহলে তারা শুধু এটাই দেখে যে সেই ছেলেটি আর্থিকভাবে সমৃদ্ধ কিনা, তার কাছে একটা ভালো চাকরি আছে কিনা। কিন্তু এই প্রশ্নের উত্তর পেলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। এই বিষয়টাও ওনাদের মাথায় রাখা উচিত যে সেই ছেলেটির ব্যক্তিত্ব কিরকম বা তার চিন্তাধারা কিরকম। মেয়েদের বিষয়ে চিন্তা করবার সময় মা বাবা বেশিরভাগ মেয়েদের এটা বুঝিয়ে থাকে যে যা কিছুই ঘটুক না কেন স্বামীকে কখনো ছেড়ে আসা উচিত না। আর ঠিক সেই কারণে জ্যোতির মতো এরকম অগণিত মেয়েরা এইরকম বিপদ ও সমস্যার মধ্যে দিয়ে যেতে বাধ্য হয়। এরই সাথে আমি সুধা চন্দ্রন আজ বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম অ্যালার্টের নতুন এপিসোডে নতুন ঘটনার সঙ্গে। ক্রাইম থেকে বাঁচতে অ্যালার্ট থাকুন। স্টে সেফ, स्टे अलर्ट और देखते থাকুন क्राइम अलर्ट, अन्याয়ের বিরুদ্ধে সোচ্চার। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।